হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। এবং আজকে আমাদের সাথে রবি 10 মিনিট স্কুল ও ব্রিটিশ কাউন্সিল মিলে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আইএলস এর রাইটিং এর উপর একটা চমৎকার এপিসোড। অর্থাৎ আজকে আমাদের সাথে আছেন আইএলস এক্সপার্ট আশিকুর রহমান ভাইয়া, এবং আশিকুর রহমান ভাইয়া আজকে তোমাদেরকে শিখাবেন যে আইএলস পরীক্ষা যখন তোমরা দিতে যাবে তখন হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। অর্থাৎ আজকে আশিক ভাই আমাদেরকে শিখাবেন যে আমাদের কি করতে হবে আইএলস পরীক্ষা দিতে গেলে এবং কি করতে হবে না। সো আশিক ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি ফারহান ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। একটা জেনারেল কোশ্চেন ছিল, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা কি আইইএলটিএস নাকি আইএলস, মানে হুইচ ওয়ান ইজ কারেক্ট? ইউ ক্যান কল ইট আইএলস, নো প্রবলেম। ওকে, ঠিক আছে ভাইয়া। আজকে তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি? আমাদের তো অনেকগুলো টক যাচ্ছে, আমারই যাবে 6টা সেশন। লাস্ট সেশন আমরা রাইটিং টাস্ক 2 শুরু করেছি, সেদিন আমরা মার্কিং ক্রাইটেরিয়া এবং বেসিক ইনফরমেশন গুলো দিয়েছি। আজকে আমরা রাইটিং টাস্ক 2 এর একেবারে ভেতরে চলে যাব, কিভাবে কোয়েশ্চেনটা অ্যাপ্রোচ করতে হয় এক্সামে এবং কোয়েশ্চেনটা বুঝতে হয়, ক্র্যাক করতে হয়। দেন উইল অলসো টক অ্যাবাউট হাউ টু রাইট দ্য ইন্ট্রোডাকশন, দেন প্রত্যেকটি বডি প্যারাগ্রাফ কিভাবে ডেভেলপ করতে হয়, কনক্লুশন কিভাবে লিখতে হয় এবং প্যারাগ্রাফ গুলো কিভাবে প্ল্যান করতে হয়। মোটামুটি সবকিছু আজকে চলে আসবে রাইটিং টাস্ক 2 এর। সো আশিক ভাই ইজ অ্যান আইএলস এক্সপার্ট, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার আইএলস আই এম নট অ্যান আইএলস এক্সপার্ট। সো আমি আজকে বাকি বন্ধুদের সাথে শিখবো। সো আমি এই সেশনটা পরিচালনা করছি এবং একই সাথে শিখছি ঢাকা থেকে। তোমরা কে কোথা থেকে সেশনটা দেখছো আমাদেরকে একটু কমেন্টে লিখে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই টোটাল সেশনটার ব্যাপ্তি কতটুকু। সো আশিক ভাই, একেবারে শুরুতে কিছু জেনারেল কোশ্চেনের আমরা অ্যান্সার দেই। সো এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করেছে যে হাউ টু ক্র্যাক অর আন্ডারস্ট্যান্ড দ্য টপিক অর কোশ্চেন। থ্যাংক ইউ। সো আমরা ধরে নিই আমরা এক্সাম লাইভে চলে আসছি, এক্সাম হলে চলে আসছি, কোশ্চেন পেপার আমাদের সামনে চলে আসছে। 40 মিনিটস টাইমে আমাকে রাইটিং টাস্ক 2টা লিখতে হবে। সো আমাদের সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথেই লেখা শুরু করা। সো আমি সেটা সাজেস্ট করব না, যেহেতু একটা প্রফেশনাল এক্সাম, আপনি 40 মিনিটস একটা টপিক বুঝে সেখানে একটা রাইটিং 250 ওয়ার্ডে একটা এসে লিখে সেটা আবার মার্কিং হবে, ইটস নট দ্যাট ইজি। দ্যাটস ওয়াই ইউ শুড বি থ্রু এ রাইটিং প্রসেস। সো আমি যে প্রসেসটা রেকমেন্ড করবো সবাইকে, বিফোর ইউ start writing, you spend some time. So as you can see on the screen, pre-writing, writing, revising, আপনার 40 minutes time কে আপনি 3 ভাগ করে নেন। ফার্স্ট 5 মিনিট, ফার্স্ট অফ অল 5 মিনিট আপনি প্রি-রাইটিং করেন, লাস্ট 5 মিনিট রিভাইজিং করেন। অর্থাৎ ফার্স্ট 5 মিনিট এবং লাস্ট 5 মিনিট আমরা রাইটিং করব না, মাঝখানে 30 মিনিটস আমরা রাইটিং করব। এখন ফার্স্ট 5 মিনিটে প্রি-রাইটিং জিনিসটা আমি একটু ডিটেইল বলবো, তার আগে আমি একটু লাস্ট 5 মিনিটসটা বলে নিই। লাস্ট 5 মিনিটস খুবই ইম্পর্টেন্ট, সেখানে আপনি মূলত রিভাইজ করবেন, আপনার রাইটিংটা আপনি নিজেই রিভাইজ করবেন। দেন ইউ ক্যান মিনিমাইজ দ্য নাম্বার অফ এরর্স। সো এরর ডেন্সিটি যখন কমে আসবে, দেন ইউ ক্যান গেট অ্যাকচুয়ালি বেটার স্কোর। হয়তো আপনি রিভাইজ না করার কারণে আপনার ডিজার্ভিং স্কোরটা পাবেন না, হয়তো আপনি সাপোজ 6 পাওয়ার কথা, কিন্তু রিভাইজ না করার কারণে 5.5 অথবা 5 চলে আসবে, কারণ এক্সামের স্লিপস গুলো হয়, এটা অনেক স্ট্রেসফুল এক্সাম। সো আমি অবশ্যই রিকমেন্ড করবো লাস্ট 5 মিনিটস রেখে দিবেন আপনার স্ক্রিপ্টটা নিজে রিভাইজ করার জন্য, টু মিনিমাইজ দ্য এরর্স। আর ফার্স্ট 5 মিনিটসে আমরা প্রি রাইটিং করব, আমি এক্সপ্লেন করব সেটা। বেশিরভাগই আমরা এটা করতে চাই না, আমরা টপিক পেলেই লেখা শুরু করি, উই থিঙ্ক দ্যাট উই ডোন্ট হ্যাভ টাইম, উই হ্যাভ টু গো ফাস্ট। অ্যাকচুয়ালি নট। ফার্স্ট 5 মিনিট কিন্তু আপনার সময় অনেক বাঁচিয়ে দিবে, ইট উইল মেক ইউ কুল। সো আমি সেটা এক্সপ্লেন করব ইন দ্য আপকামিং সেশন। সো দেন আমি অলরেডি আই সেড দ্যাট হাউ ইউ ম্যানেজ দ্য টাইম, যে 5 মিনিটস, 30 মিনিটস, 5 মিনিটস। আমরা ফার্স্ট 5 মিনিটসে চলে যাই, যে ফার্স্ট 5 মিনিট আমি কোশ্চেনটা হাতে পেলাম, আমার কি করণীয় উচিত? নর্মালি আমরা কমন সেন্স হচ্ছে উইল স্টাডি দ্য টপিক, রাইট? সো আমি স্পেসিফিক বলতে চাই প্রি রাইটিং এ কি করবেন, হোয়াট উইল বি ইয়োর স্টেপস। আই উড সে প্রি রাইটিং এ আপনি 3টা স্টেপ নেবেন, 3 স্টেপস ইন দ্য প্রি রাইটিং। সো আমার মনে হয় আমরা নেক্সট স্লাইডে আমার প্রি রাইটিং নিয়ে একটু বুলেট পয়েন্ট করা আছে। আচ্ছা, ঠিক আছে। সো ইউ ক্যান সি এখানে আমরা যখন কোশ্চেনটা পাবো, আমরা 3টা স্টেপে টপিকটা ক্র্যাক করার চেষ্টা, এজ দ্য কোয়েশ্চেন ইজ হাউ টু ক্র্যাক দ্য
টপিক, ইজন্ট ইট? সো তিনটা স্টেপ নেবেন আপনি। ফার্স্ট অফ অল টপিকটা স্টাডি করবেন। হাউ টু স্টাডি? অলওয়েজ ইউ স্টাডি দ্য টপিক টুয়াইস, দুইবার। বুঝলো দ্বিতীয়বার পড়বেন এবং আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। এবং টপিকটা ক্র্যাক করতে হলে আপনার টপিক থেকে দুটা জিনিস বের করে আনতে হবে সবসময়। প্রত্যেকটা টপিকে বেসিক্যালি দুটা জিনিস থাকে। ওয়ান থিং ইজ দ্য সাবজেক্ট ম্যাটার, দি আদার থিং ইজ দ্য কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট। অর্থাৎ জেনারেল একটা থিম থাকে, থিম মিনস সাবজেক্ট ম্যাটার, জেনারেল টপিক। আর কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট হচ্ছে স্পেসিফিক যেটা চেয়েছে। সে ফর এক্সাম্পল সাপোজ ধরেন টপিকটা হলো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন নিয়ে, কিন্তু কোয়েশ্চেনে চেয়েছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য কারা দায়ী, ডেভেলপড কান্ট্রিজ গুলো বেশি দায়ী নাকি ডেভেলপিং কান্ট্রিজ গুলো বেশি দায়ী। কিন্তু জেনারেল একটা সাবজেক্ট ম্যাটার হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এটা নিয়ে অনেক ডিসকাশন হতে পারে, হান্ড্রেডস অফ ডিসকাশন এসে হতে পারে, বাট এই সাপোজ এই এসেতে কি চেয়েছে, দ্যাট ইজ কল্ড কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট। সো আপনি থিমটা আলাদা করবেন, কোয়েশ্চেন রিকোয়ারমেন্টটা আলাদা করবেন। দ্যাট ইজ হাউ ইউ ক্র্যাক দ্য টপিক। দেন স্টেপ 2 তে আপনি ব্রেইন স্টর্মিং করে পজিশনটা নেবেন, অর্থাৎ ইউ থিঙ্ক অলওয়েজ বোথ সাইডস অফ দ্য ইস্যু। আমি যদি অ্যাগ্রি করি, আপনি জানেন এখানে আর্গুমেন্টেটিভ আসবে, লাস্ট আমার টকে বলেছিলাম। সো whenever you get the topic, আপনি টপিকটা বুঝেন, সাবজেক্ট ম্যাটার নেন, কোশ্চেন রিকোয়ারমেন্ট বের করেন, দেন ইউ টেক দ্য পজিশন। পজিশন নেওয়ার সময় আপনি কিন্তু ইমোশনালি পজিশনটা নেবেন না যে আমি আসলে কোনটার সাথে অ্যাগ্রি করি বা ইথিক্যালি না। আপনি লজিক্যালি চিন্তা করেন যে আমি অ্যাগ্রি করলে কোন আর্গুমেন্ট গুলো দিতে পারি, ডিসঅ্যাগ্রি করলে কোন আর্গুমেন্ট গুলো দিতে পারি। ইউ নোট ডাউন ইউর আর্গুমেন্টস, 1 2 1 2, দুপাশে দুটা আর্গুমেন্ট লেখেন, পজিটিভ দুটা আর্গুমেন্ট লেখেন, নেগেটিভ দুটা আর্গুমেন্ট লেখেন। দুটা অ্যানালিসিস করে তারপর ডিসাইড করেন যে কোন পজিশনটা আপনার জন্য কনভেনিয়েন্ট। পজিশন মিন্স আপনার অপিনিয়ন, ইউ এগ্রি অর ডিসএগ্রি। কারণ পজিশনটা সেন্ট্রাল থিং, অ্যাসে পজিশন যেটা নিচ্ছেন এটাকেই আপনি এস্টাবলিশ করার জন্য অ্যাসেটা লিখবেন। সো ফার্স্ট স্টেপ স্টাডি দ্য টপিক, সেকেন্ড স্টেপ টেক ইউর পজিশন। ইন দ্য থার্ড স্টেপ হোয়াট ইউ ডু ইজ দ্যাট ইউ মেক এ প্ল্যান, যে আমি আমার যে পজিশনটা সেটাকে সেন্টার করে আমার যত আইডিয়া গুলো, এক্সপেরিয়েন্সেস গুলো আমি এখানে এসেতে শেয়ার করব, সেটা আমি কিভাবে সাজাবো, কিভাবে অর্গানাইজ করবো, সেটা আমরা বলবো আজকেই আমরা প্যারাগ্রাফ প্ল্যান নিয়ে অনেক কথা বলবো। সো দিস আর দ্য থিংস আই ওয়ান্টেড টু সে ইন আনসারিং ইউর ফার্স্ট কোয়েশ্চেন, হাউ টু ক্র্যাক and understand the topic or the question. ঠিক আছে। সো আশিক ভাই, আমি যতটুকু বুঝলাম আমাদের বন্ধুদের জন্য একটু সহজ করে বলে দেই, আর যদি কোনো কিছু ভুল হয় কিংবা অ্যাড করা থাকে আপনি আমাকে রেকটিফাই করতে পারেন। সেটা হচ্ছে আমরা তিনটা পার্টে মূলত রাইটিং পার্টটাকে ডিভাইড করবো। একটা হচ্ছে প্রি রাইটিং পার্ট, যেই পার্টটাতে আমরা মূলত লিখবো না, আমরা চিন্তা করবো যে কি লেখা যায়, এবং আমাদের চিন্তা ভাবনাটাকে কানেক্ট করতে পারা যাবে তখনই যখন আমরা একটু ভালো মতো প্রিপারেশনটা নিব। অর্থাৎ কি লিখবো এটা আগে চিন্তা করতে হবে, একেবারে লেখার আগেই চিন্তা করে ফেলবো যে কি কি লেখা যায়। এবং ডিসিশন মেকিংটা কিন্তু ওই 5 মিনিটের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, যে কোন বিষয় আমি ইথিক্যালি কারেক্ট মনে করি সেটা না, কোন বিষয়টা আমি ইমোশনালি কানেক্টেড ফিল করি সেটা না, রাদার যেটা লজিক্যাল কিংবা যেটা লিখলে আমি ভালো ব্যান্ড স্কোর পাবো সেটাই আমার লেখা উচিত। রাইট ভাইয়া? Thank you. You have summarized my talk nicely. That's what I wanted to say, right? থ্যাংক ইউ। হ্যাঁ, সো আমরা এরপরে আরেকটা কোশ্চেন যদি দেখি, সেটা হচ্ছে যে how to write in a good introduction, or how to write a good introduction. Right. So that's very vital, কারণ আপনার ইন্ট্রোডাকশনটাই হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ, যেটা এক্সামিনার ফার্স্ট পড়বে। ইট উইল গিভ দ্য ফার্স্ট ইমপ্রেশন টু দ্য এক্সামিনার, রাইট? সো ইন্ট্রোডাকশন আসলে অনেকভাবেই লেখা যায়, এটা একটা ক্রিয়েটিভ কাজ, কোনো আসলে ফরম্যাট দিয়ে ফিক্স করা যায় না। আমি এটা কখনোই শিখাই না যে আপনি এই সেন্টেন্সটা ইন্ট্রোডাকশনে লিখেন বা ওই সেন্টেন্সটা ইন্ট্রোডাকশনে লিখেন। নেভার ডু ইট, ইট মে নট ম্যাচ উইথ দ্য গিভেন টপিক। সো আপনি জাস্ট ডিসাইড করতে পারেন যে ইন্ট্রোডাকশনে কি ইনক্লুড করা যায় এবং কি ইনক্লুড করা যায় না। সো আমি এখানে দেখাচ্ছি স্ক্রিনে 3 স্টেপস ইন এ গুড ইন্ট্রোডাকশন। আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, ডান পাশে দেখতে পাচ্ছেন জেনারেল টু স্পেসিফিক। দ্যাট মিনস আপনার ইন্ট্রোডাকশনে যে ডিসকাশনটা সেটা ফ্লো করবে একটা জেনারেল থিম থেকে ন্যারোর দিকে, স্পেসিফিক। আপনি গ্র্যাজুয়ালি এটাকে ন্যারো করে নেবেন। সো আপনার ফার্স্ট লাইনটা পড়ে হয়তো রিডার বুঝবে জেনারেলি টপিকটা কি, সেকেন্ড লাইন পড়ে গ্র্যাজুয়ালি বুঝবে স্পেসিফিক্যালি রাইটার এখানে কি ফোকাস করতে চাচ্ছে। সো ফার্স্ট স্টেপ ইজ প্লেস দ্য সাবজেক্ট ম্যাটার। অ্যাজ আই অলরেডি টোল্ড, যে কোয়েশ্চেন ক্র্যাক করার সময় আপনি সাবজেক্ট ম্যাটারটা আগেই বের করে নেবেন, জেনারেল থিমটা কি। Then narrow it down to the question recap. অর্থাৎ সেকেন্ড লাইনে আপনি রিডারকে বুঝান, মেক ইট ক্লিয়ার টু দ্য রিডার্স যে অ্যাকচুয়ালি আপনি কোন ট্র্যাকে হাঁটতে যাচ্ছেন, এই থিমের সাবজেক্ট ম্যাটারের কোন অ্যাসপেক্ট গুলো নিয়ে এই অ্যাসে ডিসকাস করবে সেটা প্রেজেন্ট করেন। বেসিক্যালি আর্গুমেন্টেটিভ অ্যাসেতে সেকেন্ড লাইনে আমরা ন্যারো ইট ডাউন বলতে আমরা ডিবেটের দিকে চলে যাই, থিম থেকে ডিবেটের দিকে চলে যাই, দুটা ভিউ থাকে সবসময়।
এই সাপোজ ফার্স্ট লাইনে আপনি লিখলেন সাপোজ যে এনভায়রনমেন্টাল, যে আমি এক্সাম্পলটা দিলাম এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, সে ফার্স্ট লাইনে আপনি একটা জেনারেল লাইন লিখেন যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন একটা সবার কনসার্নিং একটা ইস্যু, সে ধরনের একটা লাইন লিখেন। কেউ অনেক ইন্টারেস্টিং করে লিখে হুক দিয়ে বা কোটেশন দিয়ে, সেটা একটা লাইন লিখেন। দেন আপনি ন্যারো করেন যে এই এসেতে আসলে কি ডিসকাস হবে, যে কারা দায়ী এটার জন্য, ডেভেলপ কান্ট্রিজ বেশি দায়ী না ডেভেলপিং কান্ট্রিজ বেশি দায়ী, বা আজকে কি কজ আলোচনা হবে না ইফেক্ট আলোচনা হবে, সেটা লিডারকে বোঝান ইন এ ভেরি ডেলিকেট ওয়ে। দেন ইন দ্য থার্ড স্টেপ আপনি আপনার পজিশনটা ডিক্লেয়ার করেন যে আপনি অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি, আপনার ওপিনিয়নটা ডিক্লেয়ার করেন। দ্যাট ইজ কল declaring the position, third step of the introduction. So which is also called thesis statement. Third step টা অনেক সময় আমরা স্কিপ করতে পারি ইন্ট্রোডাকশনে, as per the plan of the essay। এটা essay প্যারাগ্রাফ প্ল্যানের উপর ডিপেন্ড করে। আমি প্ল্যান বলার সময় বলবো বেসিক্যালি আপনি এখন তিনটা স্টেপই বোঝার চেষ্টা করেন, আমি বলে দিব কোন জায়গায় আপনি থার্ড স্টেপটা স্কিপ করতে পারেন চাইলে। ইন দ্য ইন্ট্রোডাকশন পজিশনটা আমরা অ্যাসের যে কোনো জায়গায় দিব, ইন্ট্রোডাকশনে মাঝে মাঝে দিব, মাঝে মাঝে ইন্ট্রোডাকশনে দিব না। আমি একটু পরেই আমরা প্যারাগ্রাফ প্ল্যানে যাব, তখনই বলবো। সো বেসিক্যালি ইন্ট্রোডাকশনে তিনটা স্টেপ থাকবে। ইউ প্লেস দ্য সাবজেক্ট ম্যাটার, দেন ইউ ন্যারো ইট ডাউন টু দ্য কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট, দেন ডিক্লেয়ার দ্য পজিশন। ইটস নট দ্যাট আপনি তিনটা স্টেপ তিনটা সেন্টেন্সে লিখতে হবে, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু না। তিনটা সেন্টেন্সের জায়গায় আপনি চারটা পাঁচটাও লিখতে পারেন, অথবা দুটাও লিখতে পারেন, একটাও লিখতে পারেন। that depends on your language ability. মূলত আমরা জাস্ট ডিসাইড করলাম যে ইন্ট্রোডাকশনে কি কি ইনক্লুড করব। আমরা সাবজেক্ট ম্যাটার ইনক্লুড করব, কোশ্চেন রিকোয়ারমেন্টটাকে নিয়ে আসবো, এবং আমার পজিশনটাকে ইনক্লুড করব। দ্যাটস ইট, আর কিছু না, আর কিছু আসবে না এখানে। সো ধন্যবাদ আশিক ভাইয়াকে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন আছে এতটুকু শুনে, সেটা হচ্ছে আমার যে ডিসিশন মেকিংটা, অর্থাৎ এই জিনিসটা করা উচিত নাকি উচিত না, এই যে ডিসিশনটা, এটার উপর কি ব্যান্ড স্কোর ম্যাটার করে, নাকি হ্যাঁ বললে আমাকে সেটা কতটুকু আর্গুমেন্ট দিয়ে আমি স্টাবলিশ করতে পেরেছি সেটা ম্যাটার করে, অথবা না বললে আমি কতটুকু স্টাবলিশ করতে পেরেছি সেটা ম্যাটার করে? আপনি অ্যাগ্রিও করতে পারেন, ডিসঅ্যাগ্রিও করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যেটা এটার উপর স্কোর ডিপেন্ড করে না। স্কোর ডিপেন্ড করে আপনি পজিশনটাকে কিভাবে সাপোর্ট করেছেন, আপনি অ্যাগ্রি হন বা ডিসঅ্যাগ্রি হন, আইডিয়াগুলো কিভাবে দিয়েছেন এবং সেই আইডিয়াগুলোকে কিভাবে সাপোর্ট করেছেন। সাপোজ টপিক হলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস শুড বি ব্যান্ড অর ইট শুড বি দেয়ার। সো আপনি বললেন যে শুড বি ব্যান্ড, এখন কিভাবে আপনি এটাকে সাপোর্ট করলেন, আইডিয়াগুলো কি দিলেন, সেই আইডিয়াগুলোর সাথে এক্সাম্পল কি দিলেন, পুরো অ্যাসেটটা কতটা কনভিন্সিং হলো, আপনার পজিশনটাকে আপনি মানে কনভিন্সিং বা পারসুয়েসিভ করে প্রেজেন্ট করতে পারলেন কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। পজিশন ডাজন্ট ম্যাটার, পজিশন যেটাই হোক। এক্স্যাক্টলি এই But one thing is, Farhan bhai, very important to say here, I would like to say it, পজিশন যেটাই হোক না কেন সেটা কিন্তু ক্লিয়ার হতে হবে। আমি লাস্ট টকে বলেছিলাম পজিশনটা অনেক সময় ক্যান্ডিডেটরা প্যারাডক্সিক্যাল করে ফেলে, অর্থাৎ তারা একবার অ্যাগ্রি বলে আবার ডিসঅ্যাগ্রি বলে বা সেলফ কন্ট্রাডিক্টরি বলে, আলটিমেটলি তাদের পজিশনটা অনেক হেজি বা স্কিউর হয়ে যায়, এক্সামিনার খুঁজে পায় না অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটের পজিশনটা কি। সেটা হওয়া যাবে না। সামহায়ার ইন দ্য আছে একদম ক্লিয়ার পজিশনটা থাকতে হবে, সেটা আপনার সেটার উপর আপনার স্কোরটা অনেকাংশে ডিপেন্ড করে ক্লিয়ার কিনা। সো পলিটিক্যাল কারেক্টনেস দেখানো যাবে না, রাইট? একদম মানে লাউড এন্ড বোল্ড, ইয়েস আই ডিসঅ্যাগ্রি অর আই অ্যাগ্রি, রাইট? একদম সেটাও না। পজিশনটা ক্লিয়ার মানে হচ্ছে আপনার ওপিনিয়নটা ক্লিয়ার। আপনি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি মাঝামাঝি কিছু কিছু টপিকে কিন্তু ব্যালেন্স পজিশন থাকে, ওপিনিয়নটা ব্লেন্ড করা থাকে। আপনার ওপিনিয়নটা ক্লিয়ার হলে হবে যে আমি এতটুকু অ্যাগ্রি এতটুকু ডিসঅ্যাগ্রি, মাঝখানে একটা থার্ড ওয়ে দেখানো যায়। অনেক সময় থার্ড আই ওপেন করা যায়, আপনার দুটো আই ওরা দেয়, তো দুটো ভিউ দেয়, ইউ ক্যান ওপেন দ্য থার্ড আই, you can resolve the debate, dismiss the debate and give a solution. এটা কিন্তু খুব টাফ। আমি নর্মাল এভারেজ ক্যান্ডিডেটদেরকে কখনো রেকমেন্ড করি না আর কি। আমি রেকমেন্ড করি আপনি ক্লিয়ার পজিশন নেন, এগ্রি বা ডিসঅ্যাগ্রি নেন। বাট হায়ার লেভেল ক্যান্ডিডেটরা অনেক সময় সফিস্টিকেটেড পজিশন নিতে পারে, খুব ইন্টেলেকচুয়াল পজিশন, যেটা কোশ্চেনের একদম ব্যাক ব্রেকিং করে একদম সে থার্ড আই ওপেন করবে, সেটাও করা যেতে পারে। বাট আই ডোন্ট রেকমেন্ড ইট ফর দ্য জেনারেল ক্যান্ডিডেটস। আশিক ভাই হচ্ছে জেনারেল বা এভারেজ স্টুডেন্টদের জন্য যেটা সাজেশন দিচ্ছেন সেটা হচ্ছে যে এক্সিলেন্ট করে গিয়ে অ্যাক্সিডেন্ট করার কোনো দরকার নাই, সম্ভব ততটুকুই করো, অর্থাৎ সাধ্যের মাঝে। এক্স্যাক্টলি। আচ্ছা, সো ভাইয়া আমরা ডুজ গুলো কি কি জেনে নিলাম, এবার আমরা চেষ্টা করি এটা জানা যে হোয়াট নট টু ডু। সো এনি ডোন্টস ফর দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ? Yes, I have some of them. আমি চারটা ডোন্ট বলতে চাই
যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা ক্যান্ডিডেটরা ভুল করে থাকে, এটা কোনো থিওরি না যে এটা দেয়া যাবে না বা এরকম কিছু না। তো আমার মনে হয়েছে যে এগুলো দিলে আপনার ইন্ট্রোডাকশনের যে পারপাস সেটা আর সার্ভ হয় না। ইন্ট্রোডাকশনের পারপাস হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা পড়ে বুঝতে পারবো যে অ্যাসেটে কি আসতে পারে, যেমন একটা বুকের ইন্ট্রোডাকশন পড়ে যেমন বুঝতে পারি হোয়াটস কামিং আপ ইন দিস বুক। সো 4 don'ts। নাম্বার 1 হচ্ছে ডোন্ট কপি দ্য কোয়েশ্চেন। অনেক সময় স্টুডেন্টরা কোয়েশ্চেনের ফার্স্ট লাইনটা অনেক সময় কপি করে ইন্ট্রোডাকশনে দিয়ে দেয়, সো সেটা করা যাবে না। কপি শব্দটা আমি একটু ডিফাইন করতে চাই। কপি ইট ডাজন্ট মিন দ্যাট যে কোয়েশ্চেন থেকে একটি শব্দ ব্যবহার করা যাবে না, ব্যাপারটা এত রিজিড না। একটা দুটো ওয়ার্ড চলে আসে, সবসময় সিনোনিম আপনার নাও জানা থাকতে পারে, সিনোনিম এক্সিস্টও না করতে পারে। কিন্তু আপনি সেন্টেন্স থেকে কোয়েশ্চেন থেকে কোনো সেন্টেন্স তুলে আনবেন না, ক্লজ তুলে আনবেন না, সেটা কিন্তু নেগেটিভলি মার্কিং করা হবে, আপনি খুবই নেগেটিভ ইমপ্রেশন দেওয়া হবে। আপনি সেন্টেন্সগুলোকে রিপ্রডিউস করেন, রিস্ট্রাকচার করেন, যদি আপনি প্যারাফ্রেজ করতে চান, নিজের মতো করে রিওয়ার্ডিং করেন, বাট স্ট্রাকচার ক্লজ বা সেন্টেন্স তুলে আনবেন না। দিস ইজ নাম্বার 1, ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে ডোন্ট বি ওভার জেনারেল হোয়াইল প্লেসিং। অর্থাৎ আমি ইন্ট্রোডাকশনের ফার্স্ট স্টেপ যেটা বললাম যে আপনি একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দেন, জেনারেল থিমটা প্লেস করেন, তারপর ন্যারো করেন। কিন্তু জেনারেল স্টেটমেন্ট বা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দিতে গিয়ে কিছু ক্যান্ডিডেট অনেক বেশি ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলে, অনেক বেশি ব্যাকগ্রাউন্ড ইলাবোরেট একটা ডিসকাশন করে, দে অ্যাকচুয়ালি শো দেয়ার ওন নলেজ, দে ডিসকাস দিস দ্যাট গ্র্যাজুয়ালি দে কাম টু দ্য পয়েন্ট। ওটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হবে না এখানে, ওটা দ্যাট উইল বি কনসিডার্ড অফ দ্য টপিক। সাপোজ আপনার টপিক আসলো যে সে ফর এক্সাম্পল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস আর গুড অর ব্যাড, কেউ বলবে একেবারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিভাবে আমাদের লাইফ রেডিক্যালি চেঞ্জ করেছে, একটা বিশাল ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে সে কাম টু দ্য পয়েন্ট আসে। ইন দ্য মিন টাইম ইট ইজ টোটাল ওয়েস্ট অফ ইউর টাইম এন্ড দ্য ওয়ার্ডস, সো ডোন্ট ডু ইট, কাম টু দ্য পয়েন্ট। একেবারে জেনারেল থাকেন আর জাস্ট জি জি জি। আমি একটা ছোট্ট মজার এক্সাম্পল দেই। যদি মনে করেন আপনাদের যদি প্রশ্ন করা হয় আপনার গ্রামের নাম কি, ফর এক্সাম্পল আপনি এটা লিখবেন না যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, আমাদের 67,000 গ্রাম, বাংলার গ্রামে গঞ্জে অসংখ্য নদী নালা পর্বত, এগুলো লেখার দরকার নেই। আপনি এক্সাক্ট হন, স্পেসিফিক হন ইন্ট্রোডাকশনে, রাইট আশিক ভাইয়া? এক্সেলেন্ট এক্সেলেন্ট, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে। আমার এক্সাম্পলটাই দরকার ছিল। হ্যাঁ, অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড না দিয়ে আপনি জাস্ট যতটুকু জেনারেল কোয়েশ্চেনে আছে ততটুকু দেন, তারপরে আপনি ন্যারোতে চলে যান, ফোকাসে চলে যান। মাঝে মধ্যে যদি একেবারে না পারেন, জেনারেল আমি ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দিতে পারছি না দেন, তারপরও অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড না দেয়া বেটার। সরাসরি আপনি ন্যারো করে ফেললে অসুবিধা নেই। ডোন্ট বি ওভার জেনারেল, এটা বললাম। থার্ড ওয়ান ইজ ডোন্ট আর্গিউ ইন দ্য ইন্ট্রোডাকশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা এটা আর্গুমেন্টেটিভ আছে, ডেফিনেটলি আপনি আর্গিউ করবেন, আপনার আর্গুমেন্টস গুলো ওয়ান বাই ওয়ান দেবেন, কিন্তু ইন্ট্রোডাকশন সেই জায়গাটা নয়। আর্গুমেন্ট গুলো আপনি দেবেন বডি প্যারাগ্রাফে। ইন্ট্রোডাকশনে হয়তো ওপিনিয়নটা দিতে পারেন বা আদার পিপলদের ওপিনিয়ন দিতে পারেন যে এটা কেউ এটা ভাবে, কেউ ওটা ভাবে, কিন্তু আপনি যদি রিজন দেওয়া শুরু করেন যে আই এগ্রি বিকজ অফ দিস, তাহলে আর একটু ইন্ট্রোডাকশনই থাকছে না, এই ডিসকাশন ইজ প্রলঙ্গিং, এটা অনেক বড় হয়ে যাবে। দ্যাটস আর্গুমেন্ট গুলো দেয়ার টেম্পটেশনটা আপনি রেসিস্ট করেন, আপনি জাস্ট ওপিনিয়নটা দিয়ে শেষ করেন যে ইন মাই ওপিনিয়ন দিস ইজ দিস, বা আমি এটা মনে করি, আমি এটার সাথে এগ্রি, এতটুকু। আর্গুমেন্টে যাবেন না, আর্গুমেন্ট দিলেই চলে আসবে আর আইডিয়া এক্সাম্পলস, ওটা ইলাবোরেট, ওটা বডি প্যারাগ্রাফের কাজ, সেটা এখানে করা যাবে না। আর আপনি তো একটা আর্গুমেন্ট দিবেন না, অনেক আর্গুমেন্ট দিবেন ইন্ট্রোডাকশনে, কেন সেটা রাইট। And last one is don't write memorize sentences. এটা আমি বলতে চাই বাংলাদেশি ক্যান্ডিডেটদের, আমার হ্যান্ডেল করা এক্সপেরিয়েন্স আছে, তারা অনেক ধরনের সেন্টেন্স মুখস্থ করে, অনেক কোচিং সেন্টার থেকেও কিছু বা বুক থেকে কিছু সেন্টেন্স টিচার না বললেও হয়তো টিচার একটা ইন্ট্রোডাকশন স্যাম্পল হিসেবে দেখালো, সেজন্য আমি ইন্ট্রোডাকশন স্যাম্পলই দেখাতে চাই না। স্যাম্পল দেখালো, একটা সেন্টেন্স হয়তো টিচার ওই টপিকের জন্য লিখেছে, সে এই সেন্টেন্সটা মুখস্থ করে, এবার টপিক যাই হোক সে আগে থেকে বাসা থেকে ঠিক করে যায় এটা লিখবো। এটা কিন্তু মেকানিক্যাল, ইট উইল সাউন্ড মেকানিক্যাল, এবং এটার জন্য আপনি লুজার হবেন। আপনার যদি সেন্টেন্স মেকিং এ কোনো প্রবলেম থাকে, আপনার গ্রামাটিক্যাল প্রবলেম থাকে, সেটা কিন্তু সলভ করে আইএলটিএস পরীক্ষা দিতে হবে যদি আপনি স্কোর চান। সেটাকে বাইপাস করার কোনো সুযোগ নেই। আমি 2-4টা সেন্টেন্স মুখস্থ করে চলে যাব, আমার গ্রামাটিক্যাল এরর গুলো এক্সামিনার বুঝবে না, সে উপায় নেই। আপনি একটা খুব ভালো সেন্টেন্স ইন্ট্রোডাকশনে শুরু করলেন, এরপরে মাঝখানে গিয়ে আপনার অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি বেরোয় আসবে। আইএলটিএস ইজ এ ভেরি গুড এক্সাম। এটা আপনার ল্যাঙ্গুয়েজের, আপনার ভিতরে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা ও পিকচারটা নিবেই। শিওর শিওর, অফ কোর্স, আপনার এক্সাম্পল গুলো অনেক মজার। তো ছোটবেলায় যখন অ্যাপ্লিকেশন লিখতে হতো স্কুলের পরীক্ষাগুলোতে,
আমরা সবাই গিয়ে একেবারে রোল 1 থেকে 60 সবাই মিলে একটা জিনিস লিখে ফেলতাম, উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন উই উড লাইক টু লিভ ইউ দ্য ফলোইং কাইন্ড এন্ড সিম্পাথেটিক কনসিডারেশন। এইরকম একটা মুখস্থ ফরম্যাট কিন্তু আইএলটিএস পরীক্ষায় লেখা যাবে না, রাইট ভাইয়া? না না, একেবারেই না। এখানেও এরকম এক্সাম্পল আছে, যেমন একটা পাই দা ইস্যু ব্লা 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 ইজ এ কন্ট্রোভার্সিয়াল ওয়ান। সবাই 10টা স্ক্রিপ্টে 10 জনই একই লিখলো, আগে থেকে ঠিক করে এসছে, সামথিং লাইক দ্যাট। সো এটা রাইট এক্সাম্পল, এটা করা যাবে না। আপনার সেন্টেন্স মেমোরাইজ করাটা সলিউশন না, এটা সেন্টেন্সের প্রবলেম থাকলে আপনি সেটা ঠিক করে নেন। আপনার 6 লেভেলের গ্রামার দরকার হলে 6 লেভেলের ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি গ্রো করে তারপর পরীক্ষা দিতে হবে, কোনো বাইপাস করার সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে। সো দিস আর দ্য ডোন্টস ইয়া। ওকে, সো আমরা বন্ধুরা শিখে ফেললাম যে কোন কোন জিনিস আইএলটিএস এর রাইটিং পার্টে করা যাবে না। তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো, যে কারণ এত ছোট একটা মানে কনসাইজড একটা সেশনে হয়তো বা অনেক কিছু মিস হয়ে যেতে পারে। সো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। এর পরের কোশ্চেনটা যেটা অনেক বেশি জেনারেলি আস্কড, অনেক বেশি ফ্রিকোয়েন্টলি আস্কড, সেটা আমরা একটু দেখি। What's the best way to develop a body paragraph? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা প্যারাগ্রাফে এক্সামিনার কিন্তু দেখবে যে প্রত্যেকটা প্যারাগ্রাফের আপনি কনস্ট্রাকশনটা জানেন কিনা, কিভাবে প্যারাগ্রাফটাকে ডেভেলপ করতে হয়। সো একটা জেনারেল জিনিস আগে বলি ব্রেকডাউনে যাওয়ার আগে। প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা মেইন ফোকাস, মেইন আইডিয়া আছে কিনা এক্সামিনার কিন্তু এটা দেখবে। আমি গত ক্লাসে বলেছি যে রাইটিং এর একটা পাবলিক ভার্সন আছে, ব্যান্ড ডেসক্রিপ্টর, মানে কিভাবে এক্সামিনাররা মার্কিং করে সেটা কিন্তু ওপেন করা সবার জন্য পাবলিক ভার্সন। সেখানে আপনি দেখবেন যে প্রত্যেক প্যারাগ্রাফে মেইন আইডিয়া ফোকাস আছে কিনা সেটা দেখবে। সো সেটাকে মাথায় রেখে প্যারাগ্রাফ ডেভেলপ করা আমি একটা ওয়ে, একদম ইজি সিম্পল ওয়ে দেখাচ্ছি। ইন্ট্রোডাকশনের ওয়েটাও আমারটা খুবই ইজি, যেটা আমি দেখালাম, একেবারে সোজা ইন্ট্রোডাকশনটা যে কোনো এসের ক্ষেত্রে, বেশিরভাগ এসের ক্ষেত্রে লেখা যাবে এটাও। সো 3টা এলিমেন্ট দিয়ে আপনি বডি প্যারাগ্রাফটা লিখতে পারেন: টপিক সেন্টেন্স, সাপোর্টিং আইডিয়াস, ডিটেল টু ইচ সাপোর্টিং আইডিয়া। টপিক সেন্টেন্স বেসিক্যালি হচ্ছে ওপেনিং সেন্টেন্সটা, জেনারেলি মাঝে মধ্যে এটা মাঝখানেও যেতে পারে, লাস্টে যেতে পারে, এটা অনেক সময় হিডেনও থাকতে পারে, বাট জেনারেলি ফার্স্টে দিয়ে দিই আর কি, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। অনেক যারা হায়ার লেভেলে 8-9 লেভেলের ক্যান্ডিডেট ওরা এটাকে ইমপ্লাইড রাখে। সো টপিক সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে কাইন্ড অফ দ্য কভার পেজ অফ এ বুক, যেটা দেখেই বুঝবো যে বুকটা কি বিষয়। আপনার টপিক সেন্টেন্স পড়ে রিডার সাথে সাথে বুঝে যাবে হোয়াটস দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট, এবং রিডারদের একটা এক্সপেকটেশন গ্রো করবে। এই টপিক সেন্টেন্স উইথ এ কন্ট্রোলিং আইডিয়া। টপিক সেন্টেন্স আপনি ফার্স্ট সেন্টেন্স অফ এভরি প্যারাগ্রাফ, আমি ইন্ট্রোডাকশন কনক্লুশনের কথা বলছি না, বডি প্যারাগ্রাফের কথা বলছি। প্রত্যেক বডি প্যারাগ্রাফ এমন একটা বাক্য দিয়ে শুরু হবে যেটা পড়ার সাথে সাথে রিডার বুঝবে যে এই প্যারাগ্রাফে কি ডিসকাস করা হবে, ফোকাসটা কি। আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরেন আমি সাইক্লিং নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো। এখন আমি শুরু করলাম হবে সাইক্লিং হ্যাজ নিউমারাস বেনিফিটস। তাহলে এই প্যারাগ্রাফ, এই সেন্টেন্সটা পরে রিডার কি বুঝলো যে এই প্যারাগ্রাফে রাইটার সাইক্লিং এর বেনিফিটস নিয়ে আলোচনা করবে, ইজন্ট ইট? সো দ্যাটস কল্ড দ্য ফোকাস অফ দ্য প্যারাগ্রাফ হ্যাজ টু বি মেড ক্লিয়ার ইন দ্য টপিক সেন্টেন্স। সো তারপর সেই ফোকাসটাকে ডেভেলপ করার জন্য, যেমন বেনিফিটস অফ সাইক্লিংটা আপনি ফোকাস করলেন, তারপর আপনি সাপোর্টিং আইডিয়া দেন। সাপোর্টিং আইডিয়া হচ্ছে ডিফারেন্ট বেনিফিট, সাপোজ বেনিফিট 1, বেনিফিট 2, বেনিফিট 3। সাপোর্টিং আইডিয়াস অনেকগুলো সাপোর্টিং আইডিয়া দেওয়ার দরকার নেই। আপনি যেটা করবেন, আমি সাজেস্ট করবো 2টা সাপোর্টিং আইডিয়া দিবেন একটা বডি প্যারাগ্রাফে, ম্যাক্সিমাম 3টা, কারণ আপনার এটা 250 ওয়ার্ড আছে, টাইম মাত্র 40 মিনিট। এখানে অতিরিক্ত আইডিয়া দিলেই স্কোরও বেশি আসবে না। মোস্ট ইম্পর্টেন্ট ইজ আইডিয়াগুলো আপনি কিভাবে ডেভেলপ করলেন। দ্য থার্ড যেটা লেখা আছে ডিটেল টু ইচ সাপোর্টিং আইডিয়া, প্রত্যেক আইডিয়াটাকে আপনি কিভাবে ডেভেলপ করবেন। সাপোজ আপনার টপিক সেন্টেন্সটা হলো সাইক্লিং হ্যাজ মেনি বেনিফিটস। নাম্বার 1 বেনিফিট দিলেন আপনি, মোস্ট সিগনিফিকেন্টলি সাইক্লিং কিপস আস ফিট। তাহলে এটার হেলথ বেনিফিটটা বলেন। এখন কিভাবে সাইক্লিং আমাদেরকে ফিট রাখে সেটার একটা অ্যানালিসিস, এক্সাম্পলিফিকেশন, ক্লারিফিকেশন এবং ইন আ কনভিন্সিং ওয়ে সেটাকে ডেভেলপ করাটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন গিভিং এ লট অফ বেনিফিটস। তারপর আপনি বললেন যে সাইক্লিং আমাদের টাকা সেভ করে, ইট ক্যান সেভ আওয়ার মানি, হাউ, এক্সপ্লেইন ইট। সো আপনি এভাবে যান, স্টার্ট উইথ দ্য টপিক সেন্টেন্স, দেন গিভ ইউর ফার্স্ট সাপোর্টিং আইডিয়া, দেন ডিটেইলস, অ্যাগেন সেকেন্ড সাপোর্টিং আইডিয়া, অ্যাগেন ডিটেল। এটাই সিম্পল স্ট্রাকচার। এভাবেই বেসিকটা গ্রো করেন, তারপর আস্তে আস্তে আপনি সফিস্টিকেশনে যান। আমি বলছি না যে এই সেন্টেন্সটা লেখেন, ওই সেন্টেন্সটা, আপনি এলিমেন্ট গুলো আপনি খুব প্রফেশনালি লিখবেন। প্রত্যেক সেন্টেন্স আপনি জানেন আপনি কি করছেন। বেশিরভাগ সময় আমরা জানি না, আমরা জাস্ট লিখছি আর লিখছি। আপনি টপিক সেন্টেন্স লিখছেন নাকি সাপোর্টিং আইডিয়া লিখছেন, নাকি সাপোর্টিং আইডিয়াকে ডেভেলপ করছেন, সেটা খেয়াল রাখেন।
সো আমি একটু খুব ইম্পর্টেন্ট, এটা আমি আরেকবার বলি, প্রত্যেক প্যারাগ্রাফ একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু করবেন, সেখানে একটা ফোকাস থাকবে, সেই ফোকাসটাকে ডেভেলপ করার জন্য 2 বা 3টা সাপোর্টিং আইডিয়া দেন এবং প্রত্যেক আইডিয়াকে প্রপারলি এক্সপ্লেন করেন। These are the elements of a body paragraph and that is how you can develop a body paragraph which will be effective. আপনি যেহেতু এক্সামটা দিচ্ছেন আপনার স্কোরের জন্য, আপনার এই প্রফেশনালিজমটা গ্রো করে নিতে হবে, এই এলিমেন্ট গুলো জেনে নিতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, সো চমৎকার ভাবে আমরা এক্সপ্লেনেশন গুলো জেনে নিলাম ভাইয়ের কাছ থেকে। এখন আমরা পরের যে কোশ্চেনটা সেটা একটু দেখি যে what are candidate should write in a good conclusion. ফারহান ভাই, মানে কনক্লুশনে যাওয়ার আগে আমরা প্যারাগ্রাফ প্ল্যানটা ডিসকাস করে নিই। আচ্ছা, হ্যাঁ, শিওর। জি, প্যারাগ্রাফ প্ল্যান এটা নিয়ে যেহেতু আমরা বডি প্যারাগ্রাফটা শিখেছি, বডি প্যারাগ্রাফ এতক্ষণ আমি বললাম যে বডি প্যারাগ্রাফ, প্রত্যেকটি বডি প্যারাগ্রাফের ভেতরে আপনি কিভাবে ডেভেলপ করবেন, ইনসাইডটা কেমন হবে, প্রত্যেকটি বডি প্যারাগ্রাফ ইনসাইডে টপিক সেন্টেন্স সাপোর্টিং এটা থাকবে। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি প্যারাগ্রাফ তো একটা লিখবেন না, আপনি এ নাম্বার অফ প্যারাগ্রাফস লিখবেন। আপনার ইন্ট্রোডাকশনের পরে এবং কনক্লুশনের আগে আপনি 2টা বা 3টা বা 4টা বডি প্যারাগ্রাফ লিখবেন। এখন আমি বলবো সেগুলো আপনি কিভাবে সাজাবেন, সেটার উপর আপনার মার্কস ডিপেন্ড করে। আপনার ইউ আর অর্গানাইজড অর নট। আপনার প্যারাগ্রাফ সাজানো মানে কি, আপনার আইডিয়াস গুলো, আপনার ডিসকাশন গুলো সাজিয়ে লেখা, আর কিছুই না। সো প্যারাগ্রাফের জন্য কোনো ফিক্সড অ্যান্ড হার্ড অ্যান্ড ফাস্ট কোনো প্ল্যান নেই যে এটাই প্ল্যান, 3টা প্যারাগ্রাফ লিখতে হবে, 2টা প্যারাগ্রাফ লিখতে হবে, এরকম কোনো ফিক্সড রুলস নেই। একটা রুলস আমি গত ক্লাসে বলেছি যে প্যারাগ্রাফ প্ল্যানটা লজিক্যাল হতে হবে, সিকোয়েন্সিং, লজিক্যাল সিকোয়েন্সিং, ফার্স্ট কি বললেন, দেন কি বললেন, দেন কি বললেন, এবং 1 বাই 1 প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ আপনার ডিসকাশন গুলো ডেভেলপ করলো কিনা, ম্যাচুরিটি দিয়ে গেল কিনা, এবং একটা ডেস্টিনেশনে পৌঁছালো কিনা, যেখানে আপনি কনক্লুশনটা ড্র করতে পারবেন, এমন একটা পর্যায়ে গেল কিনা, নাকি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। সেটার জন্য আমি কয়েকটা প্ল্যান সাজেস্ট করব, রেকমেন্ড করবো, এক্সাম্পল হিসেবে বলবো। এছাড়াও অনেক প্ল্যান হতে পারে, এখান থেকে আপনি ডাইমেনশন, এই প্ল্যান গুলো ফলো করতে হবে এমন নয়। আমি বলছি না যে আপনি প্ল্যান মুখস্থ করেন, ক্যান্ডিডেটদের একটা টেন্ডেন্সি থাকে তারা বুক থেকে কিছু প্ল্যান মুখস্থ করে নিয়ে যায় যে স্যার এই প্ল্যানে লিখলে হবে, ওই প্ল্যানে। আপনি তো এখনো কোশ্চেন হাতে পাননি, কোশ্চেন হাতে পেয়ে আপনি ডিসাইড করবেন কোন প্ল্যানে লিখবেন। প্ল্যানিংটা একটা ডিজাইনিং এর মতো। সাপোজ এটা একটা আর্কিটেক্ট, এটা বিল্ডিং কনস্ট্রাকশনে যাওয়ার আগে তার একটা প্ল্যান থাকে, ঠিক সেরকমই আপনি অ্যাসে কনস্ট্রাকশনে যাওয়ার আগে আপনার একটা প্ল্যান থাকবে। প্ল্যানটা ডিপেন্ড করবে আপনার জায়গাটা কেমন, বিল্ডিংটা কেমন হবে, তাই না? সো কোয়েশ্চেনটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে। সো প্ল্যান করার অ্যাবিলিটিটা গ্রো করেন, প্ল্যান মুখস্থ করবেন না। যে কোনো সময় কোশ্চেনে একটা এডিশনাল পার্ট থাকতে পারে, একটা টেইল থাকতে পারে, অর্থাৎ আমরা বাংলায় বলি লেজ থাকে কোশ্চেনে, সেটার জন্য আপনার একটা এডিশনাল প্যারাগ্রাফ অ্যাড করতে হতে পারে, প্ল্যানটা চেঞ্জ করতে হতে পারে। সো যেহেতু অ্যাসেট আর্গুমেন্টেটিভ হবে, সেহেতু কিছু জেনারেল প্ল্যান আমি এক্সাম্পল হিসেবে দেখাবো, আপনি বুঝতে পারবেন যে প্ল্যানটা কিভাবে করা যেতে পারে। অ্যাসেগুলো আর্গুমেন্টেটিভ। সো আপনার একটা পজিশন আছে, সাপোজ আপনি এগ্রি করেছেন অথবা ডিসএগ্রি করেছেন, এটা আপনার পজিশনটাকে মাথায় রেখে প্ল্যানটা করবেন, প্ল্যানিং ইন লাইন উইথ ইউর পজিশন। ফারহান ভাই যে স্লাইডটা দেখাচ্ছেন সেটা হচ্ছে প্ল্যান নাম্বার 1, এটা একটা এক্সাম্পল। এখানে দেখা যাচ্ছে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের মাঝখানে 3টা প্যারাগ্রাফের প্ল্যান করা হচ্ছে। সো এটা খুব কমনলি 3টা প্যারাগ্রাফে ভালোভাবে হ্যান্ডেল করা যায় মোস্ট অফ দ্য টপিকস। কোনো ক্ষেত্রে এডিশনাল প্যারাগ্রাফ লাগতে পারে। সেক্ষেত্রে এই প্ল্যানে দেখা যাচ্ছে ফার্স্ট বডি প্যারাগ্রাফের যে ফোকাস, আমি বলেছি প্রত্যেক প্যারাগ্রাফে একটা ফোকাস থাকবে। ইন দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ ইউ ফোকাস ইউর পজিশন। এখানে লেখা হচ্ছে যে রিজনস বিহাইন্ড ইউর পজিশন, আপনি কেন এগ্রি করেছেন, আপনার পজিশনটা নেন। ফার্স্ট প্যারাগ্রাফে আই এগ্রি অর আই সাপোর্ট ইট ফর এ নাম্বার অফ রিজনস। কেন সাপোর্ট করেন, রিজন 1 রিজন 2 দিয়ে আপনার প্যারাগ্রাফ, এটা আপনার পজিশনটা নেন। সেকেন্ড, আপনার পজিশন, একটা কথা বলে রাখি, পজিশন আপনার যাই হোক না কেন, এসেতে কিন্তু আপনার 2টা দিক ডিসকাস করাই লাগবে, বোথ সাইড ডিসকাস করাই লাগবে। ওয়ান সাইড ডিসকাস করলে কিন্তু অ্যাসেটটা দুদিকে ডেভেলপ হলো না এবং আপনার স্কোরটা একটু লো থাকবে, একটা লেভেলে গিয়ে থেমে যাবে। বোথ সাইড ডেভেলপ করতে হবে। দ্যাটস ওয়াই সেকেন্ড প্যারাগ্রাফে আপনি কি করবেন, in the second paragraph you can
ইউ ক্যান ডিসকাস অপোজিট ভিউস, অর্থাৎ আপনি যেটা এগ্রি করেন না, আপনি যেটা মনে করেন না কিন্তু অনেক লোক সেটা মনে করে, সেটা একটু তুলে ধরেন একটা প্যারাগ্রাফে। অপোজিট ভিউস, যদিও আপনি এগ্রি না, বাট আপনি অ্যাওয়্যার যে আপনি যা ভাবেন না এরকমও ভাবা হয়, পিপল থিঙ্ক, সেটাকে অপোজিট প্যারাগ্রাফটা তুলে ধরেন যে however some people think differently, they think this or there are arguments against it also, it is thought that, it is also argued that, এভাবে আপনি একটা প্যারাগ্রাফ লিখেন, আপনি থার্ড পারসন ন্যারেটিভ স্টাইলে লেখেন এটা। দেন আপনি থার্ড প্যারাগ্রাফে গিয়ে সেকেন্ড প্যারাগ্রাফের আইডিয়াগুলোকে রিফিউট করেন, রিফিউট মানে রিবার্ট করেন, অর্থাৎ যুক্তি খণ্ডন করেন। সেকেন্ড প্যারাগ্রাফে যে আইডিয়াগুলো দিয়েছেন যে যেটার সাথে আপনি এগ্রি না, লটস অফ পিপল এগ্রি, ইন দ্য থার্ড প্যারাগ্রাফ ইউ সে actually why you disagree with, why you think that those ideas are not strong enough, আপনি মনে করছেন যে ওই আইডিয়াস গুলো স্ট্রং ইনাফ না, ওই আইডিয়াস গুলোর মধ্যে লুপ হোল গুলো বের করেন। প্রত্যেক আর্গুমেন্টের বা লজিকের একটা অ্যান্টি লজিক আছে, you just find out the anti logic. Okay, so I summarize this plan 1. In the first body paragraph you take your position, give all your ideas. In the second body paragraph you give the opposite views, give their arguments. In the third body paragraph you refute their arguments, refute the opposite views. Then your views are standing, opposite views are given and refuted. আপনি থিম টোনটা ঠিক রাখবেন, আপনার বডি আপনার প্যারাগ্রাফটা প্যারা 1 লেখার সময় আপনি নিজের আই থিঙ্ক এবং ওটাকে এমফাসাইজ দিয়ে লিখবেন, অনেক ইম্পর্টেন্স দিয়ে লিখবেন। সেকেন্ড বডি প্যারাগ্রাফ আপনি অ্যাঙ্গেল চেঞ্জ, থার্ড পারসন যেটা ভাবা হয়ে থাকে, সাম পিপল থিঙ্ক লাইক দিস, দে আর্গিউ দ্যাট, তারা মনে করে যে এটা ভালো না, তারা এটা বলে ওটা বলে। থার্ড প্যারা কিন্তু আমি সেটা মনে করি না, তাদের আইডিয়াটা ঠিক নেই, ওই আইডিয়াটাও ঠিক নেই। আপনি টোটাল একটা পারসুয়েসিভ রাইটিং, এটাও একটা ভালো প্ল্যান, একটা পারসুয়েসিভ একটা ডিবেটের মতো আপনি। সো এটা খুব মজার, প্রত্যেক প্যারাগ্রাফে কিন্তু রিডার নতুন কিছু পাচ্ছে, খুব রিফ্লেক্টিভ, ইটস এ গুড প্ল্যান। সো এই প্ল্যানের একটা ডাইমেনশন হিসেবে আমি প্ল্যান 2 দেখাতে চাই। প্ল্যান 2টা যদি দেখেন একটু। জি, পরের স্লাইড। হ্যাঁ, প্ল্যান 2তে ঠিক প্ল্যান 1 থেকে একটু ডিফারেন্ট, আমি এটাকে উল্টে দিলাম। শুরুতে আমার পজিশনটা নিলাম না ফার্স্ট বডি প্যারাগ্রাফে, শুরুতে আমি অপোজিট ভিউ দিলাম, শুরুতে আমি বললাম যে অনেকে এটা ভাবে। তারপরে সেকেন্ড বডি প্যারাগ্রাফে আবার সেগুলো রিফিউট করে দিলাম যে তাদের আইডিয়াস গুলো ঠিক নয়, দে থিঙ্ক দেয়ার আইডিয়াস আর নট ওয়েল ফাউন্ডেড, ওয়েল গ্রাউন্ডেড। এই কারণে আমি ফার্স্ট দুটো প্যারাগ্রাফে আমার কোনো ভিউই দিলাম না, অপোজিট ভিউ দিলাম। সেকেন্ড বডি প্যারাগ্রাফে রিফিউট করে আমার ফিল্ডটা ক্লিয়ার, গ্রাউন্ড এখন ক্লিয়ার। এখন আমি থার্ড বডি প্যারাগ্রাফে সবকিছু ক্লিয়ার করার পর আমার পজিশনে আসলাম যে সো আমি মনে করি এটাই ঠিক, এই কারণে। আপনি একদম সব ক্লিয়ার করে, গ্রাউন্ডটা ক্লিয়ার করে আপনার পজিশনে গেলেন। এটা খুব ইন্টারেস্টিং যে নিজের পজিশনটাকে নিচে নিয়ে গেলেন, বাট একই কাজ, 3টা প্যারাগ্রাফকে জাস্ট শাফল করলাম আমি, আর কিছু না। সো এরকম রিজিড কিছু না, আপনি এরকম নিজে আরো ডাইমেনশন থাকতে পারেন, দিতে পারেন। সাপোজ ইউ ক্যান থিঙ্ক দ্যাট না আমি অপোজিট ভিউ এবং রিফিউটাল অফ দ্য অপোজিট ভিউ, অর্থাৎ অপোজিট ভিউ এবং যে যুক্তি খণ্ডন দুটাকে আমি মার্জ করে এক প্যারায় লিখবো, সেটাও করতে পারেন। ইফ ইউ ক্যান হ্যান্ডেল দ্য ডাবল ফোকাস নিয়ে লেখা, যে অপোজিট ভিউও থাকবে, সেটা রিফিউটালও থাকবে, সেটা আপনি যদি ল্যাঙ্গুয়েজ লেভেল সেরকম থাকে আপনি হ্যান্ডেল করতে পারে লিখেন, আদারওয়াইজ আলাদা করে লেখাটাই সুবিধাজনক। সো দিজ আর দ্য টু ভেরি ডিফারেন্ট প্ল্যান, দুটাই পারসুয়েসিভ এবং প্রথম থেকে আপনি কিন্তু ডমিনেটিং, অনেক সাবজেক্টিভ, এবং আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি কেন রাইট এবং অপোজিট ভিউ গুলো কেন রং, কাইন্ড অফ কেস স্টাডির মতো। দিজ আর পারসুয়েসিভ স্টাইল, ভেরি গুড ফর আর্গুমেন্টেটিভ অ্যাসেস। আরেকটা যেটা খুব কনভেনশনাল প্ল্যান 3, সেটা বলতে চাই বেশিরভাগ ক্যান্ডিডেট সেটাই করে থাকে, সেটা আমি এখন দেখাবো। প্ল্যান 3টা ফার্ন বা একটু, জি চলে এসেছে। জি, সো এখানে হচ্ছে ক্যান্ডিডেট কি করে, দুটো প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফ এবং সেকেন্ড প্যারাগ্রাফ দুটাতে সে নিউট্রাল থাকে, তার পজিশনটা বোঝা যায় না থার্ড প্যারাগ্রাফে না যাওয়া পর্যন্ত। সে ফার্স্ট দুটা প্যারাগ্রাফে নিউট্রালি ইন অ্যান অবজেক্টিভ ওয়ে সে দুটা সাইডকে ইকুয়ালি এক্সপ্লোর করে। হি গিভস equal room to both sides of the issue, one side of the issue যে on one hand এটাও ট্রু, on the other hand ওটাও ট্রু। দুটা প্যারাগ্রাফে সে দুটা সাইডকে ডেভেলপ করে যায়। থার্ড প্যারাগ্রাফে সে এবার টু সেটস অফ লজিক্সকে সে কনফ্রন্ট করে যে এই দুটা আর্গুমেন্টস এর চেয়ে এই দুটা আর্গুমেন্টস বেটার, সুতরাং আমার পজিশন এটা। থার্ড প্যারাগ্রাফটা এখানে কিন্তু ভাইটাল। আপনি ফার্স্ট দুটা প্যারাগ্রাফ লিখেছেন, বোথ সাইডকে ডেভেলপ করেছেন অ্যাকচুয়ালি ইন অর্ডার টু রাইট দ্য থার্ড বডি প্যারাগ্রাফ। সো এখানে থার্ড বডি প্যারাগ্রাফে বেশি টাইম দিতে হবে।
বেশি অ্যানালিসিস করতে হবে, কিন্তু ক্যান্ডিডেট একটা বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু এই ফরম্যাট ইউজ করে এবং বেশিরভাগ ক্যান্ডিডেট একটা ভুল করে, তারা ফার্স্ট দুটো প্যারাগ্রাফে সব সময় নষ্ট করে অনেক বড় বড় করে লিখে আর্গুমেন্টস গুলো, কিন্তু থার্ড বডি প্যারাগ্রাফে আসলে তার টাইম থাকে না, সে শুধু বলে সো আই থিঙ্ক দ্যাট আর্গুমেন্টস ইন ফেভার আর বেটার দ্যান আর্গুমেন্টস এগেইনস্ট, সো আই এগ্রি উইথ দিস, ফিনিশ। কিন্তু কেন কেন এই আর্গুমেন্টস গুলো ওটাই আমরা চাচ্ছি, এক্সামিনাররা বা আইএলস চাচ্ছে যে আপনি এখানে আপনার পজিশনটা কিভাবে সাপোর্ট করলেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একটা কম্পারেটিভ অ্যানালাইসিস কে চাওয়া হচ্ছে এই জায়গাটায় ভাইয়া, মানে একটা এক্স্যাক্টলি, কম্পারিজন। হ্যাঁ এক্স্যাক্টলি, জি। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করবেন, আপনি মুখোমুখি দাঁড় করান টু সেটস অফ আর্গুমেন্টস, এতক্ষণ যেটা বলেছেন শর্টলি। এই জন্য থার্ড প্যারাগ্রাফটা খুব চ্যালেঞ্জিং মনে করি আমি লিখাটা। এই প্ল্যানটা নিতে হলে আপনাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট প্রপারলি করে ফার্স্ট দুটা দ্রুত শেষ করে থার্ডটাতে চলে যেতে হবে। ফার্স্ট দুটো আপনি মেনশন করে যাবেন, একটু ডিটেল করে মেনশন করে যাবেন, থার্ডটাতে আপনি সময় দেবেন। এখানে থার্ড বডি প্যারাগ্রাফে ক্যান্ডিডেট অনেক রিপিটেটিভও হয়ে যায় অনেক সময়, দ্যাটস ওয়াই আপনি হ্যান্ডেল করতে না পারলে আপনি প্ল্যান 1 বা 2 তে যান, থার্ড বডি প্যারাগ্রাফ এই প্ল্যান 3 তে হ্যান্ডেল করতে না পারলে। সো দিজ আর দ্য মোস্ট কমন প্ল্যানস, এর বাইরেও অনেক ধরনের প্ল্যান হতে পারে, যে কোনো ডাইমেনশনে আপনি লিখতে পারেন, নো প্রবলেম। বাট একটা জিনিস মনে রাখবেন, আপনার প্ল্যানটা যেন আপনার ডিসকাশনটাকে সামনের দিকে নিয়ে যায়। এই সবগুলো প্ল্যানে দেখেন ডিসকাশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত সামনের দিকে অ্যাডভান্স হচ্ছে, এটা এক জায়গায় স্টাক নেই, সেটাই করতে হবে। প্ল্যান করার উদ্দেশ্য সেটাই, আপনার ডিসকাশন সামনের দিকে নিয়ে যাবেন এবং আপনার পজিশনটাকে ওয়েল এস্টাবলিশ করবেন। সো দিজ আর দ্য প্যারাগ্রাফ প্ল্যানস তো I wanted to recommend him. বন্ধুরা এই যে লিখেছে প্ল্যান 1, প্ল্যান 2 এবং প্ল্যান 3 তিনটাই বুঝতে পেরেছি। আর তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে কিংবা কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। আমরা যতক্ষণ লাইভে আছি ততক্ষণ চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এরপরে একটা জেনারিক কোশ্চেন আমরা অনেক পাই যে হোয়াট আ ক্যান্ডিডেট শুড রাইট ইন আ গুড কনক্লুশন, তার মানে একটা ভালো কনক্লুশনে অ্যাকচুয়ালি কি থাকা উচিত? Thank you. So, what to write in a good conclusion? আমি কোনো থিওরাইজ করতে পারবো না, বাট আমি একটা রেকমেন্ড করছি যে কনক্লুশন কিভাবে দিলে আপনার স্কোরটা ভালো আসবে। জেনারেল এসে রাইটিং এ কনক্লুশন অনেকভাবে, এটা একটা ক্রিয়েটিভ রাইটিং টাইপের, অনেকভাবে লেখা যায়, কিন্তু এখানে আইএলস কি চায় আপনার থেকে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সো কনক্লুশনে সিগন্যালড একটা কনক্লুশন লিখবেন। সো আমি একটা থিওরি দিচ্ছি এখানে, অর্থাৎ একটা প্রসেস দেখাচ্ছি। কনক্লুশনে ঠিক একইভাবে ইন্ট্রোডাকশনের মতো আমি বলবো কি ইনক্লুড করবেন আর কি ইনক্লুড করবেন না সেটা। ফার্স্ট অফ অল আপনার পজিশনটা রিস্টেট করবেন। কনক্লুশনের 1 নাম্বার কাজ হচ্ছে পজিশনটা রিস্টেট করা। পজিশন যেটা আপনি ইন্ট্রোডাকশনে দিয়ে এসেছেন থার্ড স্টেপে, এবং এর বিভিন্ন জায়গায় আপনার পজিশনটা রিফ্লেক্ট হয়েছে অলরেডি। পজিশন মানে আপনার অপিনিয়ন, আপনি অ্যাগ্রি না ডিসঅ্যাগ্রি সেটা এখানে পুনরায় স্টেট করেন, পুনরায় ব্যক্ত করেন, পজিশনটা আরেকবার দেন। বাট এখানে টোনটা ডিফারেন্ট হবে, টোনটা হবে কনক্লুসিভ বা ডিসাইসিভ টোন, কারণ এটা আপনি কনক্লুশন ড্র করছেন। ইন্ট্রোডাকশনে ওপিনিয়ন দেওয়ার সময় আপনি হয়তো বলেন আই থিঙ্ক বা ইন মাই ওপিনিয়ন, কনক্লুশনে এভাবে না, টু সাম আপ, সো thus we can say that, or hence we can conclude that, or in this way it can be concluded that। এভাবে আপনি একটা ক্লিয়ার ডিসাইসিভ টোনে আপনার পজিশনটা রিস্টেট করেন, এটা হচ্ছে মেইন কাজ। আরেকটা জিনিস হচ্ছে শুধুমাত্র পজিশনটা রিস্টেট করলেও কনক্লুশনটা একটু ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি যে কারণে এই পজিশনটা নিয়েছেন, পুরো অ্যাসেতে যতগুলো আইডিয়াটা এই পজিশনটাকে সাপোর্ট করে দিয়েছেন, সে বেসিক্যালি 2টা বা 3টা আইডিয়া দিয়ে আমরা আপনার পক্ষের যে আইডিয়াগুলো সেটাকে রিক্যাপ করে যান। এখানে রিক্যাপ, কিন্তু ল্যাঙ্গুয়েজ যাতে রিপিটেটিভ না হয়, একই সেন্টেন্স লিখবেন না, সেন্টেন্সের অ্যাঙ্গেল চেঞ্জ করে লিখবেন, যে সো আই উড সে ব্লা 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 এই কারণে, সেই 2টো কারণ যেটা আপনি লিখে এসেছেন আপনার বডি প্যারাগ্রাফে, সেটা এখানে রিক্যাপ অর্থাৎ রিভিউ করে যান, কিন্তু উইথ নো নিউ আইডিয়াস, নতুন কোনো আইডিয়া এখানে দেবেন না। সো আমি সামারাইজ করছি, ফার্স্ট অফ অল আপনার অপিনিয়ন বা পজিশনটা রিস্টেট করবেন, সেটা টোনটা হবে কনক্লুসিভ বা ডিসাইসিভ টোন, কোনো হাইপোথেটিক্যাল টোন না, এবং সেই পজিশনটাকে সাপোর্ট করে বডিতে যে আইডিয়াগুলো দিয়েছেন সেই আইডিয়াগুলোকে রিক্যাপ বা রিভিউ করেন, রিমেনশন করেন, রিইন্ট্রোডিউস করেন, নতুন কোনো আইডিয়া ইন্ট্রোডিউস করবেন না কনক্লুশনে, তাহলে আপনার কনক্লুশনটা অনেক বেশি সিগন্যালড হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। So that is what my suggestion about conclusion. I think it will help you get a good score.
সো অনেক চমৎকার চমৎকার সব সাজেশন আমরা আজকে আশিক ভাইয়ের কাছ থেকে পেয়েছি। সো একদম যদি ছেলে মানুষই ধরনের কিছকিছু প্রশ্ন করে, ভাইয়া বলেন তো কলম দিয়ে লেখাটা বেটার নাকি পেন্সিল দিয়ে লেখাটা বেটার? অনেক কমেন্টে জানতে দিয়েছে। আচ্ছা, IELTS से পেন এন্ড পেন্সিল both are allowed, it's up to you. যদি আমার থেকে রেকমেন্ডেশন বা সাজেশন চান, আমি সাজেস্ট করবো পেন্সিল। কেন পেন্সিল? কারণ আপনি ইউ ক্যান গো ব্যাক, আপনার হয়তো একটা জিনিস কারেক্ট করতে হতে রিভাইজ, আমি বলেছি 5 মিনিট আপনি রিভাইজ করবেন, সো রিভাইজের সময় আপনার কোনো ভুল চোখে পড়তে পারে, সেক্ষেত্রে কাটাকাটি না করে আপনি ইরেজার ইউজ করতে পারছেন পেন্সিল হলে, যেটা আপনি কলম দিয়ে লিখলে পারছেন না বা ওভার রাইট হয়ে যাবে। দ্যাটস ওয়াই পেন্সিল ইজ বেটার, মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট সেটাই করে থাকে, ভালো পেন্সিল ইউজ করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাট আপনি যদি কলম দিয়ে লিখতে কমফোর্টেবল ফিল করেন, যে আমি পেন্সিলে লিখতে অভ্যস্ত না, নো প্রবলেম, ইট ইজ অ্যালাউড ইন রাইটিং, কিন্তু রিডিং লিসনিং এ না কিন্তু। আচ্ছা, বুঝতে পেরেছি। সো আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে এরর কিভাবে আমি ডিটেক্ট করব যখন একেবারে রিভিশন পিরিয়ডটা চলছে, ফেজটা চলছে, শেষ 5 মিনিট? আপনি যখন লাস্ট 5 মিনিটসে রিভাইজ করছেন, ক্যান্ডিডেটরা নিজের মিস্টেক গুলো নিজে সাধারণত ধরতে পারে না। সাপোজ আমার রাইটিং এ, আমি যত বড় রাইটারই হই না কেন, এক্সামে যখন আমি টাইম বাউন্ড স্ট্রেসে আছি, আমাকে তাড়াতাড়ি লিখতে হচ্ছে, রাইটিং মানেই কিন্তু আমরা রাইটিং, ড্রাফটিং, রিড্রাফটিং করি। নর্মালি যদি আমি একটা পেপারে লিখা দিয়ে একটা কলাম লিখি, আমি কতবার লিখি, কতবার এডিট করি, তাই না? কিন্তু এখানে অন স্পট আপনাকে একবারই লিখতে হচ্ছে, সেক্ষেত্রে ভুল থাকাটা খুবই স্বাভাবিক। এখন ভুল থাকতে হলে ভুলগুলা সাধারণত নিজের চোখে কম ধরা পড়ে। সো আপনি যেটা করবেন, আপনি যখন রিভাইজ করছেন, ইউ থিঙ্ক দ্যাট ইউ আর রিভাইজিং সামবডি এলসেস রাইটিং। আপনি ধরে নেবেন এটা আপনি লেখেননি, মনে মনে চিন্তা করেন এটা আমি লিখিনি, কে যেন লিখেছে, আমি একটু দেখি এই লোকের কি কি এরর আছে। আপনার অ্যাঙ্গেলটা চেঞ্জ করবেন, দেন ইউ উইল ফাইন্ড মোর এরর্স। খুব স্বাভাবিকভাবে নিজের হয়ে চিন্তা করলে কি হয়, আপনার মাথায় আইডিয়াগুলো বা সেন্টেন্সগুলো সেট থাকে, তো আপনি ইজ না দিলেও হয়তো আপনি ভাবছেন ইজ মাথার মধ্যে আছে, কিন্তু আপনি ধরতে পারছেন না যে দেননি, একটা জিনিস ড্রপ হয়েছে, একটা ওয়ার্ড দেননি, একটা হ্যাজ দেননি, সেটা আপনার মাথায় আসবে না। বা হ্যাভের যে হ্যাজ দিয়েছেন, অ্যাঙ্গেল চেঞ্জ করেন। এটাকে আমরা যেটা পিয়ার চেকিং বা ক্রস চেকিং বলি যে কোনো ক্ষেত্রে, এখানে তো পিয়ার চেকিং সম্ভব না, আপনি নিজেই চিন্তা করেন, কল্পনা করে নেন যে আমি পিয়ার, আমি চেক করছি অন্যের লেখা, সেটা করলে অনেক ভালো। এই রিভাইজিংটা খুবই ইম্পর্টেন্ট। থ্যাঙ্কস ফর দিস কোয়েশ্চেন, আমি এটা আবার রিইন্ট্রোডিউস করতে পারলাম। এটা কিন্তু আপনার যদি এক ব্যান্ড না বাড়ায়, হাফ ব্যান্ড কিন্তু কনফার্ম বাড়াবে। আচ্ছা, সো এই জিনিসটা কিন্তু শুধু আইএলটিএস পরীক্ষায় না, এটা কিন্তু যে কোনো জেনারেল টেস্টের ক্ষেত্রে খুবই অ্যাপ্লিকেবল, যে অন্য কারোর পার্সপেক্টিভ থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করব। রাইট, কিন্তু প্রবলেম হচ্ছে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস এটা করে না। আমি 1000বার বলার পরেও কিন্তু তারা করে না, তাদের টাইম থাকে না। তারা লাস্ট মোমেন্টে যখন ইনভিজিলেটর বলে টাইমস আপ, পেন্স ডাউন, দে সে দ্যাট ওয়ান মোর সেকেন্ড, তাদের ওই যে একটা ওয়ার্ড লেখা বাকি থেকে যায়। কিন্তু এটা না করলে আপনার কখনোই ডিজার্ভিং স্কোর পাবেন না। আচ্ছা, সো আজকে আমরা চমৎকার সকল প্রশ্নের উত্তর প্ল্যানিং জানলাম আশিক ভাইয়ের কাছ থেকে, আইএলটিএস এক্সপার্ট, এবং আমিও মোটামুটি আজকে বেশ কনফিডেন্স গ্রো করেছি আশিক ভাইয়ের সাথে এই প্রোগ্রামটাতে থেকে, যে আইএলটিএস পরীক্ষা দিলে আমিও হয়তো বা মানে ইজ্জত বাঁচানোর মতো একটা স্কোর করে বের হয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো আমরা এখানেই এই এপিসোডটার ইতি টানছি। পরবর্তী এপিসোড অর্থাৎ এপিসোড 6 বন্ধুদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, আশিক ভাই যদি কনক্লুড করতে চান। রাইট, সো আমার আরো 4টা টক আছে এখানে, সো আই উইল রিকমেন্ড ইউ টু লিসেন। এবং আমার আজকে টকটা জন্য আরো বেশি যদি জানতে চান রাইটিং টাস্ক 2 এবং যে কোনো বিষয়ে, আমি সাজেস্ট করব যে ব্রিটিশ কাউন্সিলে যে techielts.org যেটা আছে, এবং অনেকগুলো ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট আছে, এবং ব্রিটিশ কাউন্সিল এখন অনেকগুলো ওয়েবিনার তৈরি করছে ক্যান্ডিডেট জন্য, এরকম টক গুলো, ইউ ক্যান ওয়াচ দেম অল দ্য টাইম। সো অনেকগুলো ইন্টারনেটে কিন্তু অনেক সাইট আছে, সবগুলো কিন্তু রিলায়েবল না, আপনাকে অনেক কিছু মিসলিড করবে। অথেন্টিক ইনফরমেশন এবং রিলায়েবল গাইডলাইন পেতে হলে আপনাকে কিন্তু রাইট সাইটে যেতে হবে। সেক্ষেত্রে আই ডেফিনেটলি সাজেস্ট britishcouncils.org বিডি এবং techielts.org, যেগুলো ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব সাইট, সেগুলো আপনি ভিজিট করবেন। নিচে কমেন্টে কিন্তু দেয়া হচ্ছে, আপনি দেখতে পারেন, ব্রিটিশ কাউন্সিল থেকে দেয়া হচ্ছে, সবগুলো লিংক দেয়া হচ্ছে, ইউ ক্যান গো দেয়ার, দ্যাট উইল হেল্প ইউ। সো থ্যাংক ইউ আশিক ভাইয়া, আমাদেরকে এত চমৎকার ভাবে এই সেশনটা কন্ডাক্ট করতে সাহায্য করার জন্য। আশা করি সবাই অনেক বেশি উপকৃত হয়েছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাতে পারেন, আমরা পরবর্তী সেশনগুলোতে আবারও ফিরবো, কথা হবে
এবং আইএলটিএস এ ভালো একটা স্কোরের জন্য আমরা সবাই প্রস্তুতি নিতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Aslam, thank you very much.